দেখো, আমরা যেটা আজকে আলোচনা হবে মানে লাইফ সায়েন্সের পার্ট। লাইফ সায়েন্সের পার্ট সেটা হচ্ছে, খালিটা বেশি পড়ে গেছে রে। খালিটা উপচে পড়ছে, বুঝলি? এটা একটু আপাতত রাখি এখানে সাইডে। তো আমরা লাইফ সায়েন্সে পড়ছিলাম, লাস্ট কি পড়েছিলাম? আমরা পড়ছিলাম মেন্ডেল, তাই তো? তো মেন্ডেল সম্পর্কে আমরা কি জেনেছিলাম? তো তোমরা বলবে যে স্যার মেন্ডেলের যে সূত্রগুলো ছিল, তো মেন্ডেলের সূত্র ছিল দুটো। এক হচ্ছে যেটা প্রথম সূত্র, সেটা হচ্ছে পৃথক ভবনের সূত্র বা পৃথক ভবনের সূত্র। আর নাম্বার দুই কি ছিল? নাম্বার দুই ছিল স্বাধীন সঞ্চরণের সূত্র। এখন আমরা যদি একটু আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, যে প্রথম সূত্র যেখানে বলছিল যে এই যে জনিত্রী জনুর যে বৈশিষ্ট্যগুলো অপত্য জনুতে যখন আসছে, তো তারা কিন্তু একত্রিত হলেও পরস্পর মিশ্রিত হয় না। ঠিক আছে, মানে এক জায়গায় আসছে এলিলগুলো কিন্তু মিশ্রিত হচ্ছে না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর পৃথক হয়ে যায়। এটা জেনেছিলাম। এই জন্য এর নাম কি ছিল? মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথক ভবনের সূত্র। সেকেন্ড কি ছিল বলো? স্বাধীন সঞ্চরণের সূত্র। কি জেনেছিলাম? ওখানে জেনেছিলাম যে যে গ্যামেট গঠনকালে তারা শুধুমাত্র পৃথক হবে তেমনটা নয়, বরং তারা যখন পরবর্তী জনুতে যখন সঞ্চারিত হয় তারা স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারে, স্বাধীনভাবে গ্যামেট গঠনের মাধ্যমে সঞ্চারিত হতে পারে। এ ছিল আমাদের সেকেন্ড সূত্র। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতেও পেরেছিলাম যে, যেমন একটা ছিল এক সংকর জনন, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, অবশ্যই মনে থাকবে। একটা জেনেছিলাম এক সংকর জনন, আর কি জেনেছিলাম? দ্বিসংকর জনন। তোমরা বলবে যে স্যার এক সংকর জনন আর দ্বিসংকর জননের মধ্যে এই যে এক আর দ্বি কথাটা রয়েছে, এই এক কথার মানে একটা চরিত্র থাকবে, একটা চরিত্রের দুটো বৈশিষ্ট্য থাকবে। আর দ্বিসংকর জননে দ্বি মানে সে দুই, দ্বি মানে দুই, অ্যাকচুয়ালি দ্বয় বয়সের দ্বি মানে দুই, তাহলে দুটো থাকবে চরিত্র, যার চারটা থাকবে বৈশিষ্ট্য। এক একটা চরিত্রের দুটো করে বৈশিষ্ট্য থাকে, আর প্রত্যেকটা বৈশিষ্ট্য হবে কিরকম? বিপরীত ধর্মী, মানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তাহলে এই এক সংকর জননের প্রথম যে জেনারেশনটা বা F1 জনুটা, সেখানে যেগুলো জীব পেয়েছিলাম 100% পেয়েছিলাম সংকর জীব পেয়েছিলাম, আশা করি মনে আছে। আর দ্বিসংকর জননের যে F1 জনু, সেখানেও কিন্তু 100% সংকর জীব পেয়েছিলাম। কিন্তু ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে F2 জনুতে। এক সংকর জননের F2 জনুতে যেটা ছিল ফিনোটাইপ অনুপাত, কি ছিল? 3:1। আর ছিল একটা জিনোটাইপ অনুপাত, যেটা ছিল 1:2:1। কিন্তু যখন আমরা বলছি দ্বিসংকর জনন, তখন সেই F1 জনুতে 100% সংকর জীব হলেও F2 জনুতে পুরোপুরি ফ্যাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে কি পেয়েছিলাম? যে F2 জনুতে যেটা ছিল ফিনোটাইপ 9:3:3:1, কিন্তু যখন বলছিলাম F2 জনুর জিনোটাইপ অনুপাতটা, তখন 1:2:4 1:1:1 পাচ্ছিলাম। এবার গল্পটা হচ্ছে, যতগুলো বললাম F1 F2 এক সংকর দ্বিসংকর, প্রত্যেকটা জায়গা মেন্ডেলকে মেনে চলছিল, মেন্ডেলকে মেনে চলছিল। সেক্ষেত্রে আমরা বলছিলাম এগুলো মেন্ডেলের সূত্র অনুযায়ী সম্পন্ন হচ্ছিল। কিন্তু আজ যেটা জানবো সেটা তোমাকে হয়রান করে দেবে। কেন সে হয়রান করবে? যে তুমি দেখবে যে এরা মানে এখন আজ যেটা আলোচনা করবো মেন্ডেলকে মানবেই না। তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? যে আজকে যেগুলো আলোচনা করব মেন্ডেলকে মানবেই না। তাই এই জন্যই আজকের ক্লাসটা ইন্টারেস্টিং, যে আজকে আমরা দেখব যে মেন্ডেলকে যখন মানছে না, তো এর দায়ী কে এর পেছনে, বা এর জন্য কি দায়ীটা কি? এর জন্য দায়ী হচ্ছে অ্যালিল। স্যার তখন তো ছিল অ্যালিল ছিল, কিন্তু তখনকার যে অ্যালিলগুলো ছিল, যেমন আমি যদি বলি একটা চরিত্রের নাম বলছি উচ্চতা, এর কটা বৈশিষ্ট্য? দুটো। কি কি? লম্বা, একটা বেটে। তাহলে এখানে লম্বাটাকে লিখছিলাম ক্যাপিটাল টি, এটা একটা এলিল। বেটের জন্য স্মল টি, এটা একটা এলিল। তাহলে ক্যাপিটাল টি স্মল টি এর সংকরায়নে যে পাচ্ছিলাম ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোর মধ্যে কে প্রকট? ক্যাপিটাল টি। কে প্রচ্ছন্ন?
স্মল ডি, এই দুটোর সংকরায়নে কার প্রাধান্য পাচ্ছিল, মানে কার প্রাধান্য পাচ্ছিল? ক্যাপিটাল টি। তাহলে এখানে ক্যাপিটাল টি হচ্ছিল প্রকট আর স্মল টি প্রচ্ছন্ন। মানে ব্যাপারটাকে সিম্পলি ভাবতে গেলে ক্যাপিটাল টি আর স্মল টি এর লড়াইয়ে ক্যাপিটাল টি নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করছে আর স্মল টিকে দাবিয়ে রাখছে। এটার নামই হচ্ছে প্রকটতা, ডমিনেন্স। কিন্তু আজকে যেটা জানবো যে দুটো এরকম এলিল থাকবে, একটা প্রকট থাকবে, একটা প্রচ্ছন্ন থাকবে। যখন সংকরায়ন ঘটবে এই প্রকটের আর দম থাকবে না যে পুরোপুরি নিজের গুণটাকে দেখাবে, আর যে যে প্রচ্ছন্ন আছে একে দাবিয়ে রাখবে এটা এর গুণ নাই, এমনটা থাকবেই না। তাহলে কি ঘটবে? এ যেমন কিছুটা যেমন দেখাবে প্রকাশ, এও কিন্তু কিছুটা প্রকাশ করবে। এর মানে দুটোই গুণ একসঙ্গে প্রকাশ হবে। তার মানে এই যে প্রকট, এই প্রকটের মান সম্মান খেয়ে নিল। নামে প্রকট কিন্তু মান সম্মান সব খেয়ে নিল। কেন? নিজের প্রকটতা দেখাতে পারলো না। তো এটার নামই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকটতার গুণটা সম্পূর্ণ দেখাতে পারলো না, তাই এটার নাম অসম্পূর্ণ প্রকটতা। তাহলে যেখানে অসম্পূর্ণ প্রকটতা মানে প্রকট গুণটা দেখাতেই পারলো না, প্রচ্ছন্ন এসে বলছে আমিও দেখাবো নিজের গুণ, তাহলে এটার নাম হচ্ছে কি বলো? অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকটতাকে সম্পূর্ণ দেখাতে পারলো না। এই সূত্রটা কিন্তু মেন্ডেলকে মেনে চলবে না। তাহলে মেন্ডেলের সূত্রকে যে মানবে না তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল হচ্ছে সন্ধ্যা মালতী গাছ। একটা গাছের নাম সন্ধ্যা মালতী। নামে নামে কেন সে এমনি সন্ধ্যা মালতী? কারণ এই ফুলটা সাধারণত সন্ধ্যাবেলায় ফোটে। এই ফুলটার আরেকটা নাম 4 o'clock ফ্লাওয়ার। 4 o'clock ফ্লাওয়ার এর মানে দেখো এই যে নাম বলছে কি 4 o'clock ফ্লাওয়ার। 4 o'clock মানে 4 বাজে, 4 বাজে মানে 4টা বেজে যে ফুল ফোটে তাকে আমরা বলি 4 o'clock ফ্লাওয়ার। এর বাংলা নাম সন্ধ্যা মালতী। তাহলে সন্ধ্যা মালতী যে গাছটার নাম বললাম, এই গাছটার ইংলিশে নাম 4 o'clock, আর একে সাইন্টিফিক বলা হয় মিরাবিলিস জালাপা। মিরাবিলিস জালাপা। তাহলে এই যে আমি নাম বললাম, 3টে নাম বললাম, সন্ধ্যা মালতী, মিরাবিলিস জালাপা, 4 o'clock ফ্লাওয়ার, এই 3টে নাম একটাই গাছের। দেখবে ফুলগুলো বেশ লাল রঙের হয়, কখনো কখনো সাদাও হয়, কখনো কখনো গোলাপিও হয়। সেই ফুলগুলো দেখতে বেশ চমৎকার হয়। সাধারণত সন্ধ্যাবেলায় ফুটতে শুরু করে, 4টা বাজলে ফুটতে শুরু করে, সারা রাত ধরে মানে ফুটে থাকে। আর দিনের বেলা যখন মানে সূর্যের আলো পায় ওটা আবার নিভে যায়, তো বন্ধ হয়ে যায়। তার মানে এই এই যে ফুলটা আছে সন্ধ্যা মালতী, এ বলছে ম্যান্ডেল তোকে আমি মানবো না, তোর সূত্র মেনে চলবো না। মানে এর মধ্যে যে প্রকট গুণ আর দেখাতে পারবে না। প্রচ্ছন্ন বলছে আমিও দেখাবো, প্রকট আর প্রচ্ছন্ন মিশে একাকার। ক্লিয়ার? তো চলো এখন আমরা এটাকে চিত্রের সাহায্যে ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? খুব মন দিয়ে বুঝবে, খুব ইন্টারেস্টিং ক্লাস, অত্যন্ত ইন্টারেস্টিং, শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো আমরা এবারে প্রত্যেকটা এক্সাম্পল খুব ভালো করে বোঝার চেষ্টা করি। তো চলো তাহলে আগে তোমরা, চলো আমি দুটোকে একসঙ্গে কম্পেয়ার করছি আর তোমরা সহজেই বলতে পারবে যে কিভাবে মেন্ডেলকে অগ্রাহ্য করছে, জাস্ট সিম্পলি ইগনোর করছে। চলো দেখা যাক। তাহলে আমরা এখানে একটা দিচ্ছি বর্ডার লাইন, এদিকে ইন্ডিয়া এদিকে পাকিস্তান, না এদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ। চলো ঠিক আছে, হ্যাঁ ওকে চলো ঠিক আছে। এদিকে নিলাম মেন্ডেল, হ্যাঁ মেন্ডেল, আর এদিকে দিচ্ছি মেন্ডেলকে অগ্রাহ্য, মেন্ডেলকে অগ্রাহ্য। কিন্তু কিভাবে চলো ভালো করে দেখা যাক। ঠিক, এখন ডিপেন্ড করছে তুমি কোন চরিত্রকে নেবে। চলো আমি যদি মেন্ডেলকে মানে তাহলে আমি নিতে পারি গাছের উচ্চতা, এক সংকর জনন। তাহলে যদি আমি এক সংকর জনন আলোচনা করি, খুব ভালো করে বোঝো, যদি আমি এক সংকর জনন আলোচনা করি তাহলে সেক্ষেত্রে এখানে আমি চরিত্র কি নিতে পারি? উচ্চতা। ঠিক, তাহলে এখানে চরিত্র হয়ে গেল উচ্চতা।
উচ্চতা। তাহলে এই উচ্চতা চরিত্রে যে আছে, কটা আছে বৈশিষ্ট্য? দুটো। কি কি? একটা হচ্ছে লম্বা, আরটা হচ্ছে বেটে। একটা কথা বলে রাখি, বেটেকে বাংলাতে বলে খর্ব বা খর্বাকৃতি বা খর্বকায়, যা বলবে তাই, কিন্তু আমি বেটেই লিখছি কারণ এটার সঙ্গে বেশি তোমরা পরিচিত, রাইট? হ্যাঁ, তারপরে বেটের জায়গায় ভুটু লিখলে হবে না আবার, ঠিক আছে? এটাতে আবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে আমার, কারণ স্যার বুঝতে পারে নাও বুঝতে পারে। কারণ একবার পরীক্ষায় এসছে যে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তো উত্তর হবে কি দাঁড়িপাল্লা, ও লিখেছে তারাজু। তা স্যার যেহেতু আমাদের মধ্যে ছিল, জানে, সেটা সত্যি জানে, যখন জানে নাম্বার ওকে দিয়েছিল। কিন্তু দাঁড়িপাল্লা যদি স্যার মানে তারাজু সম্পর্কে স্যারের ধারণা না থাকে, নাম্বার কিন্তু দেবে না। তাই আমি কথা বলে রাখলাম বেটেটাও চলবে, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু তারাজু আর দাঁড়িপাল্লা একই জিনিস। হুম। হ্যাঁ, এবার যদি স্যার না জানে তো নাম্বার দেবে না, আর জানে তো নাম্বারটা দেবে। অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়ার মানেই হচ্ছে তুমি জানো নাকি জানো না, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে লম্বাকে এর যে অ্যালিলগুলো কি দিয়ে লিখছিলাম? যদি বিশুদ্ধ লম্বা হয় তো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ফাইন। বেটে তো স্মল টি, স্মল টি, এটা বেটে। তাহলে যখন এদের ক্রস হচ্ছিল মানে F1 জন, তাই সেক্ষেত্রে এখানে এখানে কত রকম পাচ্ছিলাম গ্যামেট, তোমরা বলো তোমাকে আগে। এখানে গ্যামেট পাচ্ছিলাম একই রকম, শুধু ক্যাপিটাল টি। এখানে গ্যামেট কত রকম? একই রকম, শুধু স্মল টি। এখানে ক্যাপিটাল টি গ্যামেট, এখানে স্মল টি গ্যামেট, এ দুজনের মিলনে ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছিলাম না? তাহলে বলো তো, এটা যদি হয় তোমার গিয়ে পি জন্য, পি মানে কি? প্যারেন্ট, পিতামাতা। আর এরা হচ্ছে গ্যামেট, এরা হচ্ছে কি ছিল? গ্যামেট। আর এরা কি ছিল? অপত্য যৌন, অপত্য যৌন। একে লিখছিলাম কি F1, এফ মানে ফিলিয়াল, ফিলিয়াল জেনারেশন, তো F1 জন্য, ঠিক আছে। তো এরা কেমন ছিল? 100%। বলো তো, একে যদি আমি বাইর থেকে দেখি, মানে ফিনোটাইপ দিক থেকে বলি, লম্বা, যদিও এটা বিশুদ্ধ লম্বা আছে তবুও লম্বা। আরে বেটে, কিন্তু যদি একে দেখি কেমন, লম্বা না বেটে দেখাবে? লম্বাই দেখাবে। কেন বলছি ফিনোটাইপ, মানে বাইরে থেকে একে একে পার্থক্য করা যাবে না। কিন্তু যদি আমি জিনের দিক থেকে বিবেচনা করি, তাহলে তুমি বলবে স্যার এটা বিশুদ্ধ লম্বা আর এটা সংকর লম্বা, কিন্তু বাইরে থেকে দুজন কিন্তু একই দেখাবে, ঠিক? ওকে। আর যখন F2 পাচ্ছিলাম, তো আমি তাহলে এই যে ক্যাপিটাল টি ক্রস এটা নিচ্ছিলাম না? নিচ্ছিলাম তো। তাহলে সেক্ষেত্রে তোমরা যখন পাচ্ছিলে এখান থেকে পাচ্ছিলে দুই রকম পাচ্ছিলে নিশ্চয়ই গ্যামেট, ক্যাপিটাল টি স্মল টি। এখানে দু রকম পাচ্ছিলে, ক্যাপিটাল টি স্মল টি। এদের সংকলন হচ্ছিল এখানে এর সঙ্গে একে নিচ্ছিলাম, এর সঙ্গে একে নিচ্ছিলাম, ঠিক আছে না? তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, হ্যাঁ এটা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, ঠিক আছে না? ভুল আছে? ওকে ফাইন। একটু জায়গাটা হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এগুলো আলোচনা হয়ে গেছে, তবুও করছি কেন, এটা সঙ্গে পার্থক্যটা বোঝাবো, তাই সুবিধা হবে। তাহলে এরা ছিল কি? এরা ছিল গ্যামেট আর এরা ছিল F2 জনক। নিশ্চয় মনে পড়ছে তো? বলো, যখন বলছিলাম ফিনোটাইপ, এ কি লম্বা না বেটে? লম্বা না বেটে? লম্বা না বেটে? তাহলে 3 ভাগ লম্বা। আচ্ছা, আর এ কি ছিল? 1 ভাগ বেটে। কি যখন বললাম জিনোটাইপ, বলো এটা কি বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, মানে সংকর লম্বা, সংকর লম্বা, দুটো সংকর লম্বা, একটা বিশুদ্ধ বেটে পাচ্ছিলাম। এবার আসো, ম্যান্ডেলকে অগ্রাহ্য করছে, মানে ম্যান্ডেলকে ইগনোর করছে। ইগনোর মানে কি? ওর সূত্রকে মানবেই না। কে? এই যে গাছের নাম সন্ধ্যা মালতী। কি নাম বলো? সন্ধ্যা মালতী। এর অপর নাম কি? ফোর ও, 4 o'clock ফ্লাওয়ার বা মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা। শোনো, তাকাও, খুব ধ্যান দিয়ে বোঝো। প্ল্যান্ট মানে গাছ, ফ্লাওয়ার মানে ফুল, ঠিক আছে, মানে ওই যে 4 o'clock
প্ল্যান্ট মানে কি অ্যাকচুয়ালি সন্ধ্যা মালতী ফুল বা সন্ধ্যা মালতী গাছ, ব্যাপারটা এক, জবা ফুল জবা গাছ, ব্যাপারটা কি না? হ্যাঁ, তো শোনো, আমি সন্ধ্যা মালতী ফুলের কথা নিয়ে বলছি, ধ্যান দাও, এদিকে ধ্যান দাও। আর পরে শুনছি, আগে এখানে বুঝে নেওয়া আগে তারপর শুনছি। তাহলে বলো, তাহলে এখানেও যদি আমরা ঘটাই এক সংকর জনন, এখানে আমরা চরিত্রকে যে নেব, সেখানে কিন্তু চরিত্রের নাম হয়ে যাবে ফুলের বর্ণ। কি বলো? ফুলের বর্ণ, ফুলের বর্ণ। ওকে, তাহলে ফুলের যখন বর্ণ নেব, তো ফুলের বর্ণকে নেব, এটা হচ্ছে চরিত্র। তাহলে এর কটা হবে তাহলে বৈশিষ্ট্য? দুটো, একটা যাবে লাল, একটা হবে সাদা। এখানে বলে রাখি, লালটা প্রকট আর সাদা প্রচ্ছন্ন। ঠিক, লালকে আমরা বলি রেড, তাহলে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর দিয়ে লিখবো, আর এটা স্মল আর। ক্লিয়ার আশা করি। এবার এদের মধ্যে কি ঘটাবো? সংকরায়ন ঘটাবো। খুব ধ্যান দিয়ে বুঝো। তাহলে আগে বলো, এখান থেকে কত রকম হবে গ্যামেট তৈরি? একরকম, শুধু ক্যাপিটাল আর। এখান থেকে কত রকম পাবো গ্যামেট আমরা? শুধুমাত্র স্মল আর। তাহলে এদের সংকরায়নে পেলাম ক্যাপিটাল আর, স্মল আর। ঠিক, তাহলে বলো তো, এই যে আমরা এক সংকর জননের F1 জনুতে যে ফুলটা পেলাম, বা যে ফুলযুক্ত গাছগুলো পেলাম, সেই গাছটা 100% সংকর। এখানে কিন্তু ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে দুজনের লড়াই বেঁধেছে। এ যদিও প্রকট আছে, কিন্তু নিজের গুণ দেখাতে পারছে না। এই যে স্মল আর আছে, মানে প্রচ্ছন্ন গুণটা, এও নিজের গুণ দেখাচ্ছে। মানে লাল আর সাদা দুজনেই সমান সমান এসছে, যে আমি জিতলাম, ও বলছে আমি জিতলাম। তাহলে দুজনের লড়াইয়ে কাকে আমি দেখতে পাবো? বলছে আমি লালকেও দেখতে পাবো না, আমি সাদাও দেখতে পাবো না, দেখতে পাবো গোলাপি। দেখতে পাবো গোলাপি, দেখতে পাবো। এটাই তো অ্যাকচুয়ালি, বলো তো, এখানে যেমন লম্বা বেটে, তো লম্বা আসলো না, সে শঙ্কর হোক, লম্বা কি না? এখানে কি আসা উচিত ছিল? লাল আসা উচিত ছিল, লাল আসেই নি। কি এসছে? গোলাপি এসছে। তাহলে এই ম্যান্ডেলকে মানলো? তাহলে ম্যান্ডেলের সূত্রকে, সরি ম্যান্ডেলকে না, ম্যান্ডেলের সূত্রকে অগ্রাহ্য করলো। তো এটাই হচ্ছে কি, এই যে তুই যে প্রকট, তো তুই কই গুণ দেখাচ্ছিস? তুই যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল টি এখানে ছিল, নিজের গুণ দেখাচ্ছে, একবার যে লম্বা দেখাচ্ছে। তুই ক্যাপিটাল আর, তুই কি দেখাচ্ছিস? এই ছোট হাতের আর এসে তোকে কেন ডুবাই দিল? দুজনের গুণ প্রকাশ পাচ্ছে, মানে তুই প্রকট হতে পারলেও তুই সম্পূর্ণ নয়। এর মানে কি? অসম্পূর্ণ প্রকটতা। এটা ঘটনার নাম অসম্পূর্ণ প্রকটতা। ব্যাপারটা আরো বুঝে ভালো করে। এটা এটা কি হলো? এটা হলো F1 জনু। সব লিখবো আমরা, হ্যাঁ হ্যাঁ লিখবো F1 জনু। আর এটা কি বলো? এটা হচ্ছে কি গ্যামেট। আর এটা কি P1 জনু বা পি জনু। পি মানে কি? প্যারেন্টাল জেনারেশন। ঠিক, তো বলছি এক কাজ করো তাহলে, এখানে যেমন দুটো শঙ্কর লম্বা নিয়েছিলাম, ক্রস করেছিলাম, তো এখানে দুটো কিনবো শঙ্কর। শঙ্কর লাল তো বলা যাবে না, এখানে গোলাপি বলবো। এটা কিন্তু গোলাপি হয়ে গেল, গোলাপি হয়ে গেল। হ্যাঁ, মানে কেন? মানে এ নিজের গুণটা দেখাতেই পারছে না। এই ছোট হাতের আর এ এসে নিজের গুণটাকে অর্ধেকখানি ও দেখাচ্ছে, ও দেখাচ্ছে, দিয়ে যা গোলাপি হয়ে গেল। এই জন্য তো এর নাম অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, তাহলে এবার দুটো এরকম তাহলে ক্রস করি তাহলে। এবার মানে এখানে যেমনটা নিয়েছিলাম, এই যে দুটোর মধ্যে সেম জিনিসের মধ্যে, চলো নিলাম তাহলে। তাহলে ক্যাপিটাল আর, স্মল আর, ক্রস ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এখানে কত রকম পাবো গ্যামেট আমরা? দুই রকম পাবো। এখানে দুই রকম, এখানে দুই রকম। তো এখানে যে পাবো কিরকম বলো? একটা ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এদের মধ্যে যখন সংকরায়ন ঘটবে, খুব ধ্যান দিয়ে বোঝো। হচ্ছে ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এখানে যেটা পাবো, খুব ধ্যান দিয়ে বোঝো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর, স্মল আর। এবার তোমরা আমাকে বলো যে এই জীবটা বা এই গাছটা হবে, ফুলটা কেমন হবে? লাল। লাল মানে লাল, এখানে পিওর আর ইমপিওর ব্যাপার নয়। কেন? লাল তো লালই, কারণ ইমপিওর মানে ওটা গোলাপি হয়ে যাবে। এটা কি তাহলে ক্লিয়ার না? তাহলে এক্ষেত্রে, তাহলে বলো, তোমরা যদি বলো বাহির থেকে দেখলে পরে এ কি দেখাবে? একে
আর যে ভেতর দিক থেকে জিন থেকে দেখি এ কেমন, গোলাপি দেখাবে তো। জিন থেকে সব গোলাপি, আর এটা সাদা। তাহলে জিনগত দিক থেকে আর ফিনোটাইপ দিক থেকে একই না আলাদা? একই। এটাই তো পরীক্ষা প্রশ্ন আসবে যে কোন ক্ষেত্রে এক সংকর জননের F2 জনুতে এফ মানে ফিনোটাইপ আর জিনোটাইপ একই হয়ে যাবে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। মানে কার ক্ষেত্রে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ সেম। সেটা কত? 1:2:1। তাহলে বলো এখানে বলো ফিনোটাইপ কি হবে আর জিনোটাইপ, তার দুটো অনুপাত একই না আলাদা? বুঝলে? আর এখানে বলো এখানে ফিনো কি ছিল 3:1 আর জিনোটাইপে 1:2:1। সুতরাং খুব ভালো করে কোশ্চেনটা পড়বে। কোশ্চেনটা কি বলছে, যদি বলে এক সংকর জননের F1 জনুতে, ঠিক আছে, মেন্ডেলের সূত্র অনুযায়ী ফিনোটাইপ অনুপাত 3:1 আর জিনোটাইপ 1:2:1, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F1 মানে F2 জনুতে যেটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত 1:2:1 আর জিনোটাইপ 1:2:1। ঠিক আছে, শুধু সন্ধ্যা মালতী না, আরো এক্সাম্পল আছে, যেমন স্ন্যাপড্রাগন। ঠিক আছে, হ্যাঁ, এটা এক ধরনের ফুল গাছ। এই স্ন্যাপড্রাগন গাছও কিন্তু এটা দেখা যায়। আরেকটা প্রাণী আছে, একটা মুরগি আছে, হ্যাঁ মুরগি, মুরগিটা হচ্ছে অ্যান্ডালুসিয়ান মুরগি। ওই বিদেশি। তাহলে অ্যান্ডালুসিয়ান মুরগি অ্যাকচুয়ালি বাংলা ইংলিশে উচ্চারণটা ঠিক, হ্যাঁ, মানে এই যে অ্যাকচুয়ালি ইংলিশটা হচ্ছে এটা, এই যে এটা, বুঝলে, অ্যান্ডালুসিয়ান হেন। বাংলাতে এবার এটাকে অ্যান্ডু বলবে না অ্যান্ডা বলবে? অ্যান্ডালুসিয়ান, ANDALUSIAN। ঠিক আছে, এটা ইংলিশটা। তো এখান থেকে বাংলা অ্যান্ডা বলো অ্যান্ডু বলো একই ব্যাপার, ওরা বুঝে যাবে যে হ্যাঁ জানে। তাহলে আমাদের মোটামুটি করে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অসম্পূর্ণ প্রকটতা কি জিনিস। তাহলে বলতে পারবে, তাহলে তোমরা যদি বানিয়েও লেখো তবু মার্কস পাবে। কেন? স্যার দেখছে তুমি জানো নাকি জানো না। তুমি যদি ভালো করে গুছিয়ে লেখো অবশ্যই মার্কস পাবে। কি লিখতে হবে? যে এক সংকর জননে বা সংকরায়নের সময়ে, ঠিক আছে, যদি কি হয় যে প্রকট গুণটি মানে কি বলবো, প্রকট গুণটি মানে প্রকাশ না পেয়ে যদি প্রকট এবং প্রচ্ছন্ন দুটি গুণের মিশ্রণটি একসাথে প্রকাশ পায়, অর্থাৎ প্রকটতার সম্পূর্ণ প্রকাশ না ঘটে, এই ব্যাপারটিকেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। যেটা দেখা যায় এই সন্ধ্যা মালতী উদ্ভিদ, স্ন্যাপড্রাগন উদ্ভিদ, অ্যান্ডালুসিয়ান মুরগি, এদের ক্ষেত্রে এটা এক্সাম্পল দেখা যায়। কিছুই না, জাস্ট সিম্পলি বলবে যে যদি সংকরায়নের ফলে প্রকট বৈশিষ্ট্যটি নিজেকে প্রকাশ না করে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দুটি বৈশিষ্ট্যের মিলিত রূপ প্রকাশ পেয়ে একটা তৃতীয় বৈশিষ্ট্য প্রকাশ পায়। দেখো এখানে যে জীবটা পেলাম, না লাল না সাদা, মানে দুটো গুণের কোনোটাই নয়, একটা তৃতীয় একটা অন্য বৈশিষ্ট্য এসে গোলাপি রং ধারণ করেছে। তাহলে তৃতীয় কোনো বৈশিষ্ট্য যখন প্রকাশ পায় এটির নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ব্যাপারটা বোঝা গেছে? তো চলো তোমরা বইটা একটু দেখো আছে কিনা। তো এই পুরো ব্যাপারটার নামই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স কেন? কমপ্লিট মানে কি পুরোপুরি দেখাবে প্রকট, কমপ্লিট, আর হালকা করে দেখাচ্ছে মানে প্রচ্ছন্ন দেখাচ্ছে, ওই ইনকমপ্লিট ডমিনেন্স। ডমিনেন্স কথার মানে হচ্ছে প্রকট যে, আর ডমিনেন্স নাই মানে মানে কি সে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো এবারে যেটা জানবো সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ।
খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, শোনো, তোমরা কথা বলো না, কথা বললে বুঝতে পারবে না। হ্যাঁ? শোনো, এদিকে শোনো, আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। এবারে অনেকের ধারণা হতে পারে, আচ্ছা বলে দিচ্ছি যে লিঙ্গ বলতে একটা সন্তান মানে মানে পুত্র নাকি কন্যা, সেটা আমরা চিনি যার সাহায্যে, সেটা হচ্ছে লিঙ্গ। তো মানুষের যখন লিঙ্গ নির্ধারিত হয়, আমাদের মধ্যে অনেকে প্রচলন আছে যে অনেক সময় আমরা বলে থাকি যে এই বাচ্চাটা হয়তো মানে যেটা আমাদের মধ্যে গ্রামে কথোপকথন হয়, যে এই বাচ্চাটা হয়তো আগে থেকেই হয়তো মানে ছেলে বানাচ্ছিল আর দিয়ে শেষে হয়তো মেয়ে বানিয়ে দিয়েছি। বা অনেক সময় মনে হয় যে একে মেয়ে বানানোর ছিল, পরে দেখে ছেলে বানিয়ে দিয়েছি। হয়তো এমন কিছু গুণ দেখতে পায় গ্রামের লোকেরা, যে যার জন্য বলে ফেলে যে এর মধ্যে এই চরিত্রটা আহ, অস্বাভাবিক, যেটা হয়তো আগে থেকে একে মেয়ে বানানোর ছিল, ছেলে বানিয়ে ফেলেছে। তো এমন এমন কিন্তু অনেক সময় আমাদের গ্রামে শোনা যায়। কিন্তু আমরা তো পড়াশোনা করছি, আমরা যথেষ্ট ভালো পড়াশোনা করছি, বুঝছি, শিখছি, জানছি। আমরা কিন্তু এই মিথ বা ভুল ধারণা কোনো প্রশ্রয় দেব না। তাহলে আমরা কি বুঝবো? আমরা অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু বুঝবো। বলছে একটা দম্পতি মানে পিতা এবং মাতার কথা বলছি, যখন তাদের মধ্যে জনন সম্পন্ন হয়, তো সেই জননের ফলে যে জায়গোটটা তৈরি হয়, সেই জায়গোটটা তৈরির সময়ে ওটা ঠিক হয়ে যায় যে এটা পুত্র হবে নাকি কন্যা হবে। তার মানে আমাকে ওই দীর্ঘদিন ধরে যে সন্তান মানে হয়ে আসবে, তারপরে আমি বুঝতে পারবো যে এটা পুত্র নাকি মানে কন্যা, সেটা কিন্তু মোটেও তেমন ব্যাপার নয়। তাহলে ব্যাপার কি? যখন এটা জাইগোট তৈরি হয়, ঠিক সেই সময়ে এটা নির্ধারিত হয়েই যায়। তাহলে সেটাই আমরা দেখব মানুষের লিঙ্গ নির্ধারণ। ঠিক আছে? বা এটাকে আমরা বলছি সেক্স ডিটারমিনেশন। খুব ভালো করে বুঝবে। তো শোনো, এবার কি হয় শোনো মন দিয়ে। তোমরা জানো যে পুরুষ হোক বা স্ত্রী, প্রত্যেকটা জীব কি করে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষের ভাঙন ঘটায়। বিশেষ করে জনন মাতৃকোষটাকে মিয়োসিস প্রক্রিয়ায় ভেঙে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। আর প্রত্যেকটা কোষের তখন নাম হয়ে যায় হ্যাপ্লয়েড কোষ। তোমরা জানো আশা করি। এই পুরো ব্যাপারটা আমি জননের ক্লাসে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। তবুও সেই প্রসঙ্গটা এখানে আরেকবার নিয়ে আসছি, কারণ এই জিনিসটা আলোচনা করতে হলে ওটা একটু দরকার পড়বে। তো ঠিক আছে, তাহলে জনন মাতৃকোষ যখন ভেঙে যখন গ্যামেট তৈরি হচ্ছে, সেই গ্যামেটগুলো হ্যাপ্লয়েড। স্যার হ্যাপ্লয়েড মানে কি? শোনো, হ্যাপ্লয়েড মানে হচ্ছে যখন ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তখন তাকে বলি হ্যাপ্লয়েড কোষ। যেমন আমাদের যে দেহ কোষগুলো আছে বা আমাদের যে শরীরের কোষগুলো আছে, তো আমাদের শরীরের কোষগুলো কিন্তু ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড মানে কি? এখানে ক্রোমোজোমের সংখ্যা 46টি। এই 46টাকে আমরা বলতে পারি 23 জোড়া, বা 23 জোড়া ক্রোমোজোম যুক্ত এক একটা কোষকে আমরা বলছি দেহমাতৃ কোষ। তো এবার শোনো মন দিয়ে, এটা একটা মনে করো কোষ, এটা জনন মাতৃ কোষ। এর মধ্যে ক্রোমোজোম আছে 2n। 2n মানে কি? 2n সমান হচ্ছে 46টা। ঠিক, এই 46টা ক্রোমোজোমের মধ্যে তোমরা জানো 44টা হচ্ছে অটোজোম, আর বাকি দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেই 44টা যে অটোজোম, সেই অটোজোমগুলোর কাজ কি? দেহ নির্ধারণ করে। আর বাকি যে দুটো থাকছে সেক্স ক্রোমোজোম, যদি এটা পুরুষ হয়, তাহলে পুরুষের ক্ষেত্রে একটা এক্স থাকে আর একটা ওয়াই থাকে। এটার নাম হচ্ছে একটা কমপ্লিট জনন মাতৃ কোষ। তাহলে একটা এক্স একটা ওয়াই, এটা হচ্ছে মানে পুরুষের শরীরে এটা হচ্ছে একটা জনন মাতৃ কোষের গঠন। ঠিক আছে? একই রকম ভাবে যদি স্ত্রীদের ক্ষেত্রে বলি, তো স্ত্রীদের ক্ষেত্রে এখানে কিন্তু 2n যে থাকবে, সেটা কিন্তু এই যে জনন মাতৃ কোষটা 2n থাকবে। 2n এর মানে কি? 46টা ক্রোমোজোম। সেই 46টা ক্রোমোজোমের মধ্যে তোমরা জানো 44টা হচ্ছে অটোজোম, আর দুটো থাকছে সেক্স ক্রোমোজোম, সে দুটো কিন্তু এক্স 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 এক্স। তোমরা আশা করি এগুলো জেনে এসেছো। এবারে কি হচ্ছে, যখন জনন সম্পূর্ণ হচ্ছে, তো এই জনন মাতৃকোষটা ভেঙে তৈরি হবে গ্যামেট, যাকে আমরা বলি স্পার্ম, বা একে বলি শুক্রাণু বলি।
তাহলে যখন শুক্রাণু তৈরি হয় তাহলে এখান থেকে শুক্রাণু তৈরি হবে দুই ধরনের। বলো কত রকমের? দুই ধরনের। দেখো, তাই এরা ভাঙবে মানে কি অর্ধেক হবে। কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। এই জন্য তোমরা জানো যে মিওসিস প্রক্রিয়াকে আমরা বলি হ্রাস বিভাজন পদ্ধতি। কেন? একদম পুরোপুরি অর্ধেক হয়ে যায়। তাহলে বলো, তাহলে এই 44টা অটোজোমের মধ্যে এখানে আসবে 22টা অটোজোম, আর এখানে আসবে 22টা অটোজোম, আর এক্স ওয়াই এর মধ্যে এখানে আসবে এক্স, আর এখানে আসবে ওয়াই। তাহলে এই যে দেখো, তাহলে এখানে দুই রকমের গ্যামেট পেলাম। তাহলে বলো তো, এই দুটো গ্যামেট একই রকম না আলাদা রকম? আলাদা। তো আলাদা রকম গ্যামেট কে তৈরি করে? পুরুষরা। এই জন্য পুরুষদেরকে বলা হয় হ্যাটেরোগ্যামেটিক মানে জীব। কি বলা হয়? হ্যাটেরোগ্যামেটিক জীব। হ্যাটেরো মানে কি? হ্যাটেরো কথার মানে আলাদা, আর হোমো কথার মানে একই। তাহলে যদি বলে হোমোগ্যামেটিক জীব কাকে বলে? স্ত্রীদেরকে। কেন? এ যে গ্যামেট তৈরি করবে, যদি এটা ভেঙে দুটো তৈরি করে, ফর এক্সাম্পল দুটো বানাচ্ছে, তাহলে একটা হবে এখানে কি 22টা অটোজোম এখানে, আর এখানে 22টা অটোজোম, আর এখানে এক্স আছে, এখানে একটা প্লাস এক্স, এখানে একটা প্লাস এক্স। বলতো এই দুই প্রকার গ্যামেট একই রকম না আলাদা রকম? একই রকম। তাই এদেরকে বলা হয় হোমোগ্যামেটিক জীব বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার যদি আমি এর সঙ্গে এর বিয়ে দিলাম, তাহলে বিয়ে দেওয়া মানে কি এদের মধ্যে হবে মিলন হবে। এটা হচ্ছে ক্রসের চিহ্ন। তাহলে যখনই মিলন হবে, তাহলে এদের মধ্যে যদি আমি বলি যে এখান থেকে যদি এইটা জীব আসে, তার নিশ্চয়ই এখান মানে জীব না মানে গ্যামেট বলছি, যদি এর সঙ্গে মিলিত হয় হতে পারে, কিংবা এর যদি আমি বলি এর সঙ্গে এটা হতে পারে, পারে কি পারে না? বা এটা হতে পারে, এর সঙ্গে এটা হতে পারে, কিংবা এর সাথে এটা হতে পারে। কোনো চিন্তা ফিকে টেনশন দুশ্চিন্তা কিছু কিছু নয়। তাহলে বলো দেখি, তাহলে এখান থেকে শোনো, খুব ধ্যান দিয়ে বোঝো, 22টা অটোজোম, আর এটা লাইন এখান থেকে এসছে 22টা অটোজোম, মানে 44টা অটোজোম, প্লাস এখানে দেখো এক্স এসছে, এখান থেকে এক্স, তাহলে এক্স এক্স। তাহলে এই সন্তানটা যে হলো, কেমন ছেলে না মেয়ে হলো? মেয়ে হলো। এই জীবটা আসলো, 22টা অটোজোম এখান থেকে আসলো, 5টা অটোজোম এখান থেকে, তাহলে 44টা অটোজোম হয়ে গেল। প্লাস এখান থেকে এক্স আসলো, আর এখান থেকে এক্স আসলো, তাহলে এক্স এক্স। এটা কি হলো? মেয়ে হলো, কন্যা হলো। এবার এখানে আসো, 22টা অটোজোম, 22টা অটোজোম, তাহলে 44টা অটোজোম, প্লাস এখান থেকে ওয়াই আসলো, এখান থেকে এক্স আসলো, তাহলে এক্স ওয়াই। কেমন ছেলে না মেয়ে হলো? বেটা হলো। এখান থেকে বললো 22টা অটোজোম, 22টা অটোজোম, তাহলে 44টা অটোজোম, এখান থেকে কি ওয়াই আসলো, এখান থেকে এক্স আসলো, তাহলে কি এক্স ওয়াই, ছেলে হয়ে গেল। এর লাস্টে ঝাড়া ধরা হয়েছে, এটা ছেলে হয়েছে। তাহলে শোনে মন দিয়ে বোঝো, তাহলে বলো দেখি, এখানে কন্যা কত জায়গায় আছে? কত পার্সেন্ট? 50%। ছেলে কত জায়গায়? ছেলে কত পার্সেন্ট? 50%। তার মানে একটা দম্পতির যখন বিয়ে হবে, সেই দম্পতির সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, তার সম্ভাবনা 50%। তার সম্ভাবনা 50%। এবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে একটি দম্পতির পরপর 3টি সন্তান কন্যা হয়েছে, মানে একটা বিবাহিত দম্পতির পরপর 3টি সন্তান হয়েছে, পরবর্তী সন্তানটা পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। কেন? কারণ অনেকের মাথায় আসতে পারে যে পরপর 3টা যদি মেয়ে হয়, এটা হয়তো মনে বেটা হতে পারে, মনে হয় দেখা গেলো বলে দিল 100%, কিন্তু বলা যাবে না। কেন? কারণ আমাদের এই যে সূত্র, আমাদের সূত্র অনুযায়ী দেখতে পেলাম মেয়ে হওয়ার চান্স 50%, পুত্র হওয়ার চান্স 50%। সে আগে 3টা হোক আর 10টা হোক, সন্তান সবসময় হবে 50% চান্স থাকবে। এই পদ্ধতিতেই পুরুষ মানে মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে এটা জননের সময় ঠিক হয়ে যায়। এবার যদি ধরো কন্যা হলো মনে করো, তো এটা এখন একটা সিঙ্গেল মাত্র কোষ, এই কোষটার নাম এখন হয়ে গেল জাইগোট। এটা এখন একটাই কোষ, মানে মানে বাপের হাফটা মায়ের হাফটা মিলে হয়ে গেল একটা। সেই একটা জাইগোট এবার ধীরে ধীরে সময়ের সাথে সাথে পুষ্টি নেবে, আর বড় হতে হতে 9 মাস 10 দিন পর এটা ভূমিষ্ঠ হবে, এতক্ষণে একটা সন্তান হিসাবে।
তারপর সে পৃথিবীর আলো দেখবে, তারপর বড় হবে, তারপর কোষের বিভাজন ঘটবে, সংখ্যা বাড়তে 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 আমার মতো এরকম পূর্ণাঙ্গ জীব হবে। যখন এই পুরো ব্যাপারটা যখন জনন যখন সম্পন্ন হয়, মানে পুরুষদের শরীরে যখন গ্যামেট তৈরি হয়, শরীরে বললে ভুল হবে, জননাঙ্গে যখন শুক্রাশয়ে যখন গ্যামেট তৈরি হয়, তো সেই গ্যামেটগুলো যতগুলো তৈরি হবে তার মধ্যে সক্রিয় শুক্রাণুর সংখ্যা মাত্র একটি। কিন্তু যদি আমি স্ত্রীদের কথা বলি, তখন যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে সেখানে গ্যামেট, সক্রিয় গ্যামেটের সংখ্যা সবগুলোই। তো এবার তার এখানকার একটা সক্রিয় গিয়ে যদি ওখানে গিয়ে যদি একটাকে নিষিদ্ধ করে, তাহলে একটাই সন্তান তৈরি হবে। এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস। যদি স্যার কোনো কারণে এখান থেকে স্যার দুটো গ্যামেট স্যার মানে সক্রিয় হয়ে গেল, হতেই পারে। যদি স্যার খুব মন দিয়ে বোঝো, যদি স্যার দুটো এখান থেকে শুক্রাণু এটা এবং এটা যদি মানে হয়, মানে অ্যাক্টিভ হয়, আর অ্যাক্টিভ হয়ে গিয়ে ওখানে যদি মিলিত হয়ে যায়, তাহলে দুটোকে গিয়ে করে ফার্টিলাইজ, তখন হয়ে যাবে দুটো সন্তান। তখন তাদেরকে আমরা বলি যমজ সন্তান। কি বলি? যমজ সন্তান। তাহলে এখন এখন গল্পটা হচ্ছে, তাহলে যমজ হোক বা সিঙ্গেল হোক, পুরোপুরি ডিপেন্ড করছে পুরুষের উপরে। ইভেন ইভেন সন্তানটা পুত্র হবে নাকি কন্যা হবে, সেটাও পুরোপুরি ডিপেন্ড করছে পিতার উপরে। কেন? কারণ পিতার মধ্যে ওয়াই আছে বলেই কিন্তু সন্তানটা পুত্র হওয়ার চান্স থাকছে। যদি এক্স আসে, এ তো এক্স ছাড়া কিছুই দেবে না, স্ত্রীরা শুধুমাত্র এক্সই দেয়, তাহলে এক্স আর এখানকার এক্স মিলিত হয়ে শুধুমাত্র কন্যাই পাবো। কিন্তু এখান থেকে যদি ওয়াই চলে আসে আর এক্স, তখন পুত্র আসার চান্স থাকছে। তার মানে এতটুকু তো আমরা শিওর হয়ে গেলাম, সন্তানটা পুত্র হবে নাকি কন্যা হবে এর জন্য দায়ী সম্পূর্ণরূপে পিতা। ঠিক আছে? তাহলে এবার আমি একটা সিম্পল অ্যাক্টিভিটি বলছি। যদি তোমাদের গ্রামে কোনো একটা, হ্যাঁ কথা পড়াচ্ছে এখন না, তোমাদের গ্রামে যদি কোনো একটা দম্পতির পরপর 3টে সন্তান কন্যা হয়, তাহলে সেই কন্যা সন্তানের জন্য আমাদের দেখবে গ্রামগঞ্জে অনেক সময় মহিলাকে দোষারোপ করা হয় যে এই মহিলার জন্য হয়তো সবগুলো সন্তান কন্যা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের উচিত কি হবে, সেই শিক্ষাটাকে ওখানে মানে প্রভাব ফেলা, যে এর পেছনে মানে স্ত্রীর কোনো রূপে দোষী নয় বা কোনো রূপে ওর দায়ী নয়, পুরোপুরিটা হচ্ছে পুরুষের উপর দায়ী। কিন্তু আমাদের সমাজে শিক্ষার হার এত নিচু যে আমরা কি করি, হামেশাই মহিলাদেরকে দোষারোপ দিয়ে থাকি, যেটা মোটেও কাম্য নয়। তাই আমরা শিক্ষিত সমাজ সবসময় এটাকে মানে বিজ্ঞানের ভিত্তিতে আমরা পর্যবেক্ষণ করব এবং বিচার বিবেচনা করব। সুতরাং সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে একটা সন্তান পুত্র হোক বা কন্যা পুরোপুরি দায়ী পিতা। ক্লিয়ার? কারণ এখানে মহিলাদের কোনো হাত থাকে না, কারণ এদের দুটো এক্স টাইপেরই, মানে এরা হোমোগেমেটিক জীব। ঠিক আছে? এরা হেটেরোগেমেটিক। এবার কোনটা সক্রিয় সেটা কিন্তু বলা খুব কঠিন। তা যাই হোক, তাহলে এবার তোমরা আশা করি বুঝতে পারলে ব্যাপারটা তাহলে। হ্যাঁ, এবারে আমরা চলে আসবো একটু ওই যমজ সন্তান নিয়ে একটু কথা বলছিলাম। তোমরা যেটা কেউ লিখতে চাও তো লিখতে পারো, আর যদি না লেখো তো দেখো। এবারে একটু আলোচনা হবে যমজ সন্তান নিয়ে, যে যমজ সন্তানের ব্যাপারটা কিরকম কি হয়। কখনো স্যার আমরা লক্ষ্য করি যে দুটো সন্তান স্যার হুবহু দেখতে একই রকম, আবার কখনো দেখি যে স্যার দুটো জীব হয়েছে কিন্তু দেখতে একই রকম নয়, এটাও দেখেছি। বা কখনো দেখেছি দুটো জীবে মানে দুটো সন্তানই হয়তো পুত্র হয়েছে বা দুটো সন্তানই কন্যা হয়েছে। আবার কখনো দেখতে পাই স্যার একটা পুত্র একটা কন্যা হয়েছে। কখনো দেখি দেখতে হুবহু একই, কখনো আবার একরকম নয়। তাহলে এই সবগুলো জিনিস আজকে একদম বিস্তারিত বুঝবো। ঠিক আছে? হ্যাঁ, শোনো, দেখো যমজ সন্তান, শোনো, যমজ সন্তান ব্যাপারটা কিরকম। যমজ কথার মানে হচ্ছে দুটো সন্তানের জন্ম একই সাথে হবে। ঠিক আছে? এবং তারা দেখতে একই রকম হতেও পারে আবার নাও হতে পারে। চলো আগে বুঝে নিচ্ছি যমজ সন্তান কেন হয়। ঠিক আছে? এর পেছনে দুটো কারণ হতে পারে। নাম্বার এক, যদি একটা পিতা এবং একটা মাতার সংকরায়ন ঘটে, মানে ওদের মধ্যে মিলন হলো, সেই পিতা এবং মাতার মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হয়েছে, যদি একটাই
শুক্রাণু একটাই ডিম্বাণুকে গিয়ে ফার্টিলাইজ করে, ঠিক আছে, বা নিষেক ঘটায়, তাহলে কটা জীব হলো? একটা। ওই একটা জাইগোট থেকে যদি কোনো কারণবশত দুটো জীব তৈরি হয়, তাহলে সেই দুটো জীব দেখতে হুবহু একই রকম হবে, হুবহু একই রকম হবে। ক্লিয়ার? আর যদি দুটো দুটো শুক্রাণু দুটো ডিম্বাণুকে গিয়ে মিলিত করে, তখন যে দুটো জাইগোট থেকে দুটো জীব পাবো, তারা কিন্তু দেখতে আলাদা হতে পারে বা আলাদা হবে। বোঝা গেল? এবং সেক্ষেত্রে যে দুটো জীব আলাদা হবে, তারা দুটো পুত্র হতে পারে বা দুটো কন্যাও হতে পারে, বা একটা পুত্র একটা কন্যা হতে পারে। কখন বললাম এটা? যদি দুটো আলাদা শুক্রাণু গিয়ে দুটো আলাদা ডিম্বাণুকে গিয়ে ফার্টিলাইজ করে, তাহলে সেক্ষেত্রে ওই দুটো জীবকে আমরা মানে সদৃশ যমজ বলবো না, কি বলবো? অসদৃশ যমজ। দুজন দেখতে কিন্তু কি হবে? আলাদা হবে। বোঝা গেল? তখন সেই দুটো জীব দুটো পুত্র হতে পারে বা দুটো কন্যা হতে পারে, বা একটা পুত্র একটা কন্যা হতে পারে। ক্লিয়ার? আর নাম্বার একে কি বলেছিলাম? একটা শুক্রাণু গিয়ে একটা ডিম্বাণু গিয়ে মিলিত হয়েছে, আর দিয়ে যে একটা জাইগোট পেলাম, সেখান থেকে যদি দুটো জীব তৈরি হয়, তা দুজন হুবহু দেখতে একই হবে, দুটোই পুত্র হবে বা দুটোই কন্যা হবে। বোঝা গেল? তাহলে তোমরা লক্ষ্য করবে, যেখানে দুটোই পুত্র হয়েছে তারা দেখতে প্রায় জায়গায় দেখতে একই রকম হয়, বা দুটোই কন্যা হয়েছে দুজনে প্রায় দেখতে একই রকম হয়। কিন্তু যদি দুটোই পুত্র হয়েছে দেখতে আলাদা, এর মানে তারা দুটো আলাদা জায়গোট তৈরি করে আলাদা রকম ভাবে জীব তারা তৈরি হয়েছে। ব্যাপারটা বোঝা গেল না যায়নি বোঝা? তাহলে আমি আরেকবার করছি ফাইনালাইজ। কি বললাম? যমজ সন্তান যদি হয়, নাম্বার ওয়ান, যে একটা জাইগোট তৈরি হচ্ছে কিভাবে? একটা পুরুষের শুক্রাণু একটা স্ত্রীর ডিম্বাণু মিলিত হয়ে একটা জাইগোট থেকে যদি কোনো কারণে দুটো জীব তৈরি হয়, সেই দুটো জীব দেখতে হুবহু একই রকম হবে, হতে পারে দুটোই পুত্র বা দুটোই কন্যা। ক্লিয়ার? এক চলে গেল। নাম্বার দুই কি নিয়ম বললাম? যে দুটো শুক্রাণু এসে যদি দুটো ডিম্বাণুকে মিলিত করে, তাহলে দুটো জাইগোট তৈরি হলো, সে দুটো জাইগোট দুটো জীবে রূপান্তরিত মানে পরিণত হলো। সেই দুটো জীব হতে পারে তারা দুরকম, হতে পারে একটা মানে পুত্র একটা কন্যা, বা দুটোই পুত্র বা দুটোই কন্যা, বলা যাবে না। কিন্তু ওরা দুজন দেখতে একরকম হবে না। এরা হচ্ছে অসদৃশ যমজ। ক্লিয়ার না? ঠিক। চলো এবার এই যমজ সন্তান আলোচনার পরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ব্যাপারটা খুব ভালো করে বুঝবে, এটা খুব দারুণ জিনিস। ক্রিস ক্রস উত্তরাধিকার, উত্তরাধিকার। উত্তরাধিকার কথার মানে হচ্ছে কি? পূর্বপুরুষের কোনো গুণকে বা কোনো বৈশিষ্ট্যকে বা কোনো আচরণকে টেনে নিয়েছে আর নিজের মধ্যে প্রকাশ পেয়েছে। মোদ্দা কথা, আমার নানা আছে, আমার মায়ের বাপ, আমার নানার কোনো গুণ, প্রচ্ছন্ন কোনো গুণ আমার মায়ের মধ্য দিয়ে যদি আমার মধ্যে চলে আসে, তাহলে সেটাকেই আমরা বলছি ক্রিস ক্রস উত্তরাধিকার। তো নানাকে আমরা বলি পিতামহ। কি বলি? পিতামহ। আর নাতিকে কি বলে? নাতিকে বলে দৌহিত্র। কি বলে? দৌহিত্র। তাহলে পিতামহের কোনো গুণাবলী যদি সন্তানের মধ্য দিয়ে বা ওই মানে মায়ের মধ্য দিয়ে সন্তানের মধ্যে চলে আসে, মানে সন্তান মানে কি দৌহিত্রের মধ্যে আসে, তখন তার নাম ক্রিস ক্রস উত্তরাধিকার। এই ক্রিস ক্রস উত্তরাধিকারে সাধারণত প্রচ্ছন্ন গুণগুলো লক্ষ্য করা যায়। এর মধ্যে কোন গুণ বলো? প্রচ্ছন্ন গুণ। তাহলে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি আশা করি। তাহলে সিম্পলি বুঝলে পরে নানার প্রচ্ছন্ন গুণ নাতির মধ্যে বিস্তার, এটার নাম ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্লিয়ার না? ক্লিয়ার না? পরীক্ষায় কেমন আসবে? ক্রিস ক্রস উত্তরাধিকারে প্রচ্ছন্ন নাকি প্রকট গুণের স্থানান্তর ঘটে? প্রচ্ছন্ন। কিভাবে আসবে? নানার থেকে আগে ওর মেয়ে, তারপর ওর নাতি। ঠিক। আরেকটা আছে হোলান্ড্রিক জিন। খুব ভালো করে বুঝবে জিনিসগুলো। হ্যাঁ, হোলান্ড্রিক জিন কি স্যার? এটা কিন্তু ওয়াই ক্রোমোজোমের জন্য দায়ী। এটা কিন্তু আবার প্রকট গুণ। যদি কোনো প্রকট গুণ, বাপের কোনো একটা প্রকট গুণ বেটার মধ্যে চলে এসেছে,
এটার নাম হোলান্ড্রিক জিন, সেটা ওয়াই ক্রোমোজোমে থাকে। ব্যাপারটা কিরকম স্যার এক্সাম্পল বললে ভালো হয়। বাপের এখানে যে এই যে কানটা আছে, এখানে তো লোম আছে, অনেকের দেখবে লোম থাকে এখানে, অনেকের লম্বা লম্বা লোম থাকে কানের মধ্যে। সেই বাপের কানের লোম যদি বেটার মধ্যে এসে যায়, এটার নাম হচ্ছে হোলান্ড্রিক জিন, ওয়াই ক্রোমোজোম। এটা একটা প্রকট গুণ। হ্যাঁ, ভালো খারাপ নয়, এগুলো এক একটা বৈশিষ্ট্য। বলো।